আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম। আমি এবিএম মঞ্জুর হাসান, সহকারী শিক্ষক, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের মডেল টেস্ট 1 জেএসসির প্রস্তুতিমূলক যে পরীক্ষা মডেল টেস্ট 1 অনুষ্ঠিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আসলে মূলত তোমাদের ঠিক পরীক্ষার আগের দিন। তো কি নিয়ে ক্লাস নিব? তোমাদের প্রায় সব বিষয়ে শেষ হয়ে গিয়েছে। তো অনেক বিষয়ে ভাবছিলাম যে তোমাদের সাথে সেকেন্ড পেপারের ক্লাস নিয়েছি এর আগে, হঠাৎ করে ফার্স্ট পেপার ক্লাস এসেছে। তো ভাবলাম যে তোমাদেরকে সৃজনশীল লেখার বিষয়টা নিয়ে একটু কথা বলি, যাতে তোমরা উপকৃত হতে পারো। আমরা কিন্তু সবাই ক্লাস 6-7 এই পর্যন্ত সৃজনশীল লিখে এসেছি এবং অনেকের লেখা অনেক চমৎকার হয়, আমি দেখেছি। তারপরেও সৃজনশীল নিয়ে একটু কথা বলা দরকার, বা প্রশ্নপত্র নিয়েও একটু কথা বলি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের কিন্তু এখন এবার বিশেষ করে তোমাদের পরীক্ষা হবে কি হবে না এই ধরনের একটা দোলাচল অবস্থার মধ্যে তোমরা আছো। তোমরা তোমাদের প্রস্তুতির দিক থেকে কোনোভাবেই যেন পড়ালেখাকে যেন দুর্বল না হয়ে যাও, প্রস্তুতির ক্ষেত্রে যেন দুর্বল না হয়ে যাও। তোমরা তোমাদের ধারায় বা তোমরা যেভাবে পড়াশোনা করছিলে সেভাবেই যেন তোমাদের প্রস্তুতি যেন আরো বেগবান করো যেন তোমরা অবশ্যই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে এখন দুইটি পেপার মিলে একটি, অর্থাৎ বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে একটি পেপার অর্থাৎ বাংলা, সেখানে তোমাদের সৃজনশীল পদ্য থেকে তোমাদের থাকে হচ্ছে 3টি এবং গদ্য থেকে থাকে হচ্ছে 3টি। এখান থেকে পদ্য থেকে 2টি দিতে হয় এবং গদ্য থেকে সৃজনশীল লিখতে হয় 2টি, মোট 4টি প্রশ্ন 40 নম্বর। এবং ব্যাকরণ অংশ থেকে থাকে হচ্ছে বিরচন যেটা অংশ, সে অংশ থেকে থাকে হচ্ছে 30 এবং তোমাদের নৈবেত্তিক অংশ থেকে থাকে হচ্ছে 30। সেই নৈবেত্তিক অংশে তোমাদের পদ্য এবং গদ্য থেকে 8টি এবং গদ্য থেকে হচ্ছে 8টি এবং ব্যাকরণ অংশ থেকে 14টি এমসিকিউ থাকে। দেখো, যদি লিখিত পরীক্ষা না হয়, তাহলে আমাদের যদি এমসিকিউ এর উপর জিএসসি পরীক্ষা হয়, তাহলেও কিন্তু আমাদের প্রত্যেকটি বিষয় আমাদের ভালো করে পড়তে হবে। এবার যদি আমাদের জিএসসি লিখিত অংশ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের লিখিত অংশটাও চর্চা রাখতে হবে। তো সব মিলিয়ে আমাদের কোনোভাবে কোনো দিক দিয়ে ছাড় দেওয়া যাবে না, লেখাপড়া আমাদের আপন গতিতে করে যেতে হবে। এবং আগামীকালকে তোমাদের একটি পরীক্ষা, এবং সৃজনশীল নিয়ে একটু আলোচনা করি, যদি তোমাদের অনেকেই হয়তো বা কোনোভাবে তোমরা উপকৃত হও। দেখো, মূলত আজকে ক্লাসে একটি নমুনা সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং সঠিকভাবে সেটা লিখলে কীভাবে ভালো মার্কস পাওয়া যায়। যদি আমি খুব সংক্ষেপে জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করছি, তোমরা তোমাদের মতো করেও লিখবে অবশ্যই। দেখো, তাহলে আমরা একটা নমুনা সৃজনশীল দেখো। আসলে তোমাদের যে পাঠ্যাংশের যে নারী কবিতাটি রয়েছে, এটি তোমাদের 2020 সালের যে জিএসসি পরীক্ষা হবে, সে পরীক্ষায় বিশেষ করে যতগুলো পদ্য রয়েছে তার মধ্যে নারী কবিতাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো একটি কবিতা। যেহেতু গতবার নারী কবিতা থেকে কোনো প্রশ্ন আসেনি, এবার তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি একটু পড়ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। জৈনিক সমালোচকের মতে ব্রিটিশ ভারতের বঙ্গীয় মুসলমান নারী সমাজ ছিল অজ্ঞতা, কুসংস্কার ও ধর্মীয় বিধিনিষেধের নিগড়ে আবদ্ধ। নিরক্ষরতা, অশিক্ষা ও সামাজিক ভেদ বুদ্ধিও ছিল তাদের জন্য নিয়তির মতো সত্য। অবরুদ্ধ জীবনযাপনের অভ্যস্ত এক অসহায় জীবে তারা পরিণত হয়েছিলেন। এদেরকে আলোর জগতে আনার জন্য রোকেয়া সাখাওয়াত হোসেন আজীবন সংগ্রাম করে গেছেন। তার বক্তব্য, আমরা সমাজেরই অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কিভাবে? কোনো এক পা বাঁধিয়া রাখিলে সে খোঁড়াইয়া কত দূর চলিবে? পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে, একই। দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে উদ্দীপকের যে অংশটি, এখানে বেগম রোকেয়া সাখাওয়াত, এখানে আবার বেগম শব্দটি কিন্তু উনি কখনো তার কোনো লিখাতে ব্যবহার করেননি, এটা নিয়েও কিন্তু অনেক আলোচনা রয়েছে। রোকেয়া সাখাওয়াত হোসেন। তো
এখানে দেখো তোমাদের যে 4টি প্রশ্ন থাকে, সেই 4টি প্রশ্ন মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে জ্ঞানমূলক। সেই জ্ঞানমূলক অংশ, এখানে একটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখা দরকার, এটি কিন্তু অনেকেই একটি শব্দতে উত্তরটি লিখে, তবে একটি বাক্যে অর্থাৎ পূর্ণাঙ্গ একটি বাক্যে লেখা ভালো। অনেকে 2টি বাক্য লিখতে পারে, তবে একটি বাক্যে, পূর্ণাঙ্গ একটি বাক্যে লেখা ভালো। তো মূল যে উত্তরটি, সেই উত্তরটির বানান কোনোভাবেই ভুল করা যাবে না। যদি ভুল হলে কিন্তু সেই নাম্বারটি, অর্থাৎ তোমার যে 1 নম্বর, সেটি কাটা যাবে। তো খুব খেয়াল করতে হবে এই জ্ঞানমূলক প্রশ্নের মূল উত্তরটি বা মূল দিকটি, যেটা প্রশ্নে চাওয়া হয় সেটা উত্তর ঠিক সঠিকভাবে লিখলেই তুমি 1 মার্কস পেয়ে যাবে। তো দেখি আমরা, বিজয়লক্ষ্মী নারী অর্থ হচ্ছে নিয়ন্তা দেবী হিসেবে নারীকে কল্পনা করা হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, নারীকে নিয়ন্তা দেবী হিসেবে কল্পনা করা হয়েছে। 2 নম্বর দেখো, অনুধাবনমূলক প্রশ্ন। এখানে আসলে আমরা অনেককেই অনুধাবন অংশটা সরাসরি লিখি। তো এখানে আসলে যে সৃজনশীল পদ্ধতিতে যে লেখার যে বিষয়টি, সেখানে যদি আমরা প্রথম অংশটি যে জ্ঞান এবং দ্বিতীয় একটি অংশ যদি অনুধাবন, যেটা বুঝতে পেরেছি সেটা যদি লিখতে পারি, তাহলে খুবই ভালো। বিশেষ করে সাম্যের গান বলতে কবি কি বুঝিয়েছেন, দেখো আমরা প্রথম অংশটিতেই যদি আমরা প্রথমে কি বুঝিয়েছেন সেই জ্ঞান অংশটা যদি প্রকাশ করি, সাম্যের গান বলতে কবি পুরুষ ও নারী সমান অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বুঝিয়েছেন। এখানে যে মূল কথা, অর্থাৎ জ্ঞান অংশটিতে আমরা উত্তরটি বুঝতে পারলাম, এবং দ্বিতীয় অংশ তুমি কি বুঝেছ সেই অংশটি তুমি যেটুকু অনুধাবন করেছো পাঠ্য আলোকে, সেটা তুমি লিখবে। আমাদের সমাজে নারী আর পুরুষকে সমান চোখে দেখা হয় না। নারীর অধিকার সম্পর্কে নারীরা নিজেরা অসচেতন, তাই নারীরা কেবল বঞ্চনা আর নির্যাতনের শিকার। কিন্তু কবি এই পরিস্থিতি চান না, তাই তিনি নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের আহ্বান জানিয়েছেন। আর একেই কবি বলেছেন সাম্যের গান, অর্থাৎ সাম্য অর্থ হচ্ছে সমতা অর্থাৎ সবাইকে সমান করার কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে অনুধাবনমূলক প্রশ্নে তোমরা এবং জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু তোমাদের পাঠ্য বই থেকেই থাকবে। উত্তরটা পাঠ্য বইয়ের আলোকেই লিখতে হবে, পাঠ্য বই থেকেই লিখতে হবে। তো দেখো, গ নম্বর যেটা হচ্ছে প্রয়োগমূলক। জৈনিক সমালোচকের মতটি নারী কবিতার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। এখানে দেখা যায় অনেকেই সরাসরি এই লংটি তুলে দিয়ে ব্যাখ্যা করা হলো বা বিশ্লেষণ করা হলো এইভাবে লিখে, তবে মানে যৌক্তিকভাবে লেখার যে বিষয়টি, সেটি হচ্ছে মূল যে দিকটি, অর্থাৎ কোন দিকটির কথা বলা হয়েছে সেটা যদি আমরা প্রথমে উপস্থাপন করি। অনেক সময় অনেকে সময়ের ব্যবধান কারণে হয়তো বা প্রথম অংশটা লেখার বা কিছু অংশ লেখার পরে হয়তো বা পরবর্তী লিখতে পারে না, কিন্তু তারা যদি কৌশলে যদি প্রথম অংশটা সঠিক লিখে এবং পরবর্তী অংশটা যদি তারা একটু প্রশ্নটাকে যদি বৃদ্ধি করেও লিখে, তাও তারা কিন্তু ভালো একটা মার্কস পাবে। জৈনিক সমালোচকের মতটি নারী কবিতায় বর্ণিত বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার সঙ্গে সাদৃশ্য। তাহলে কোন দিকটি? বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে। তাহলে আমাদের কিন্তু নির্দিষ্ট দিক লিখতে হবে। আমরা যদি বলি যে যে দিকটি নিয়ে আলোচনা করা হয়েছে তার নিচে বিশ্লেষণ করা হলো, এই ধরনের কথা আমরা ব্যবহার না করলে ভালো। দেখো, আমরা নিচের যে অংশটি রয়েছে সেটা হচ্ছে অনুধাবন, অর্থাৎ এই যে দিকটি সম্পর্কে তুমি কি বুঝেছো, কি অনুধাবন করেছো সেটি। নারী কবিতায় কবি দেখিয়েছেন সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান হলেও নারীর অবদান সমাজে স্বীকৃত নয়। পুরুষের আত্মত্যাগ যেভাবে ইতিহাসে বর্ণিত হয়েছে, নারীদের আত্মত্যাগের কথা সেভাবে বর্ণিত হয়নি। পুরুষরা নানাভাবে নারীদের অত্যাচার করে তাদের চোখে নারী মানে দাসী, তাই নারীকে তারা সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখেছে। তার মানে আমাদের নারী পুরুষদের যে দৃষ্টিভঙ্গি, সেটা এখানে যে নারী কবিতাতে সুন্দরভাবে ফুটে উঠেছে, সেই দিকটি এখানে অনুধাবন অংশে আলোচনা হয়েছে। এবং দ্বিতীয় দেখো, উদ্দীপক থেকে যে জিনিসটা, যেটা আমাদের প্রয়োগ, অর্থাৎ উদ্দীপকের সাথে যে সমন্বয় করে লিখতে হবে। দেখো, উদ্দীপকের ব্রিটিশ ভারতের বঙ্গীয় মুসলিম সমাজের অবস্থা বর্ণিত হয়েছে, অর্থাৎ এখানে রোকেয়া সাকওয়াতের কথা যে এসেছে। অজ্ঞতা, কুসংস্কার ও ধর্মীয় বিধিনিষেধের নিগড়ে আবদ্ধ ছিল তৎকালীন সমাজ।
নিরক্ষরতা, অশিক্ষা ও সামাজিক ভেদ বুদ্ধিও ছিল তাদের জন্য নিয়তির মতো সত্য। অর্থাৎ সেই সময়ের মানুষের মধ্যে এক ধরনের নিরক্ষরতা, লেখাপড়ার জ্ঞান নেই, অশিক্ষা এবং কুশিক্ষা, সামাজিক যে ভেদাভেদ সেগুলো ছিল। অবরুদ্ধ জীবনযাপনে নারীরা অভ্যস্ত হয়ে গিয়েছিল। সবসময় নারীরা ঘরের মধ্যে বন্দি থাকবে, বাইরে যাওয়া যাবে না, বাইরে নারীরা গেলে অমঙ্গল হবে ইত্যাদি বিষয়গুলো। নারী কবিতাতেও নারীদের এই বন্দি নিগৃহীত জীবনযাপনের চিত্রিত হয়েছে। অর্থাৎ এখানে নারী কবিতাতে নারীদের যে চিত্রটি সেটা তুলে ধরা হয়েছে। নারী কবিতার এই দিকটি উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ যে দিকটির কথা বলা হয়েছে আমরা নিশ্চয়ই জানি যে বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা যে দিকটি, তার সাথে উদ্দীপকের যে দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ, তা তুমি আরও বিস্তারিতভাবে লিখতে পারবে। আমি খুব সংক্ষেপে আলোচনা করেছি। এবার চলে আসি ঘ নম্বর। দেখো, যেটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। খুব খেয়াল করো, এই প্রশ্নটিতে একটি অনুসিদ্ধান্ত দেওয়া থাকে, সেটাকে তুমি তোমার নিজস্ব দক্ষতা দিয়ে সেটা প্রমাণ করতে হবে, সত্যতা যাচাই করতে হবে, যথার্থতা মূল্যায়ন করতে হবে। বেগম রোকেয়ার বক্তব্য যেন কাজী নজরুল ইসলামের নারী কবিতারই প্রতিচ্ছবি। অর্থাৎ এখানে যে উদ্দীপকের যে দিকটি প্রকাশ পেয়েছে তা যেন নারী কবিতাটিতে কবি কাজী নজরুল ইসলাম যে দিকটির কথা বলেছে সেটির প্রতিচ্ছবি ফুটে উঠেছে কিনা তা আমরা এখন মূল্যায়ন করব। দেখো, বেগম রোকেয়া যেমন নারী স্বাধীনতা, নারীর অধিকার অর্জনের জন্য সংগ্রাম করেছেন, তেমনি কবি কাজী নজরুল ইসলাম নারী কবিতায় নারী পুরুষের সাম্য প্রতিষ্ঠার জন্য বিদ্রোহ ঘোষণা করেছেন। তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখানে আমরা এই অনুসিদ্ধান্তের আলোকে তো আমরা একটা এক থেকে দুইটি বাক্য বা দুইটি থেকে তিনটি বাক্য লিখতে পারি। মূল অংশতে আমরা এই কথাটি একটি বা দুইটি বাক্যের মধ্য দিয়ে একটা তোমার যে উপস্থাপনাটা, অর্থাৎ তুমি যে গ্রহণ করছো যুক্তিটা বা প্রতিচ্ছবি ফুটে উঠেছে বা যৌক্তিক, সেই বিষয়টা তোমার একটা মেসেজ থাকবে। সাম্যবাদী কবি নর ও নারীর উভয়কেই মানুষ হিসেবে দেখেন, কারণ আমরা জানি কাজী নজরুল ইসলাম হচ্ছে সাম্যবাদী কবি। তিনি সমতায় বিশ্বাসী, ঠিক আছে। তিনি জগতের নর ও নারী সাম্য বা সমান অধিকারের আস্থাবান। তার মতে পৃথিবীতে মানব সভ্যতার নির্মাণে নর ও নারীর অবদান সমান, কিন্তু নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত। এখন দিন এসেছে সম অধিকারের, তাই উজ্জ্বল সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে নারী পুরুষের উভয়কে সমানভাবে কাজ করতে হবে। এটা আমরা যে অংশটি থেকে একটা হচ্ছে অনুধাবন একটি অংশ, তুমি তোমার মতো করে এখানে সাজিয়ে লিখো। এবং দেখো, উদ্দীপকের আলোকে একটা যদি আমরা বলি বা উদ্দীপকের সাথে, এবং শেষ অংশে কিন্তু আমি কিন্তু খুব বেশি একটা লিখি নাই, কিন্তু তোমরা যে নিজস্ব দক্ষতাটা আরও একটু বিস্তৃতভাবে লিখতে পারবে। উদ্দীপকের মুসলিম নারী সমাজের অবস্থা বর্ণিত হয়েছে। তৎকালীন নারী সমাজে ছিল অজ্ঞতা, অশিক্ষা, কুসংস্কার আচ্ছন্ন, অবরুদ্ধ জীবনযাপন অভ্যস্ত। নারীরা এক অসহায় জীবে পরিণত হয়েছিল। এদেরকে আলোর জগতে আনার জন্য বেগম রোকেয়া আজীবন সংগ্রাম করে গেছেন। তার বক্তব্য নারীরা সমাজের অর্ধাঙ্গ, অর্থাৎ অর্ধাঙ্গ। নারী হচ্ছে পুরুষের অর্ধাঙ্গ। নারীরা পিছিয়ে থাকলে সমাজের উন্নতি কখনোই সম্ভব নয়। দেখো, এইখানে যে উপযুক্ত বা উপরিউক্ত আলোচনা থেকে আমি এখানে আরও তোমার নিজস্ব দক্ষতাটা এখানে আমি লিখি নাই, এখানে তুমি তোমার মতো করে এখানে একটু বিস্তারিত বিশ্লেষণ করবে। যেহেতু এই প্রশ্নটির মান হচ্ছে 4, তাহলে এখানে তুমি নিজস্ব বিশ্লেষণ দিয়ে তোমার দৃষ্টিভঙ্গি থেকে তুমি এখানে বেশ কিছু, অর্থাৎ একটু আলোচনা করার পরে তুমি হচ্ছে যে সমাপ্তি সূচক যে বাক্যটির মাধ্যমে শেষ করতে পারো। ওই প্যারার সাথে উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় বেগম রোকেয়ার বক্তব্য যেন কাজী নজরুল ইসলামের কথারই প্রতিচ্ছবি, উক্তিটি সত্য। অর্থাৎ এখানে যে আমরা উপযুক্ত আলোচনা, অর্থাৎ এখানে তুমি একটু নিজস্ব বিশ্লেষণ নিজের মতো করে নিজের অভিজ্ঞতার আলোকে তুমি একটু লিখতে পারো। এভাবে আমরা ভালো একটি সৃজনশীল লিখতে পারি। এবং তোমাদের মনে রাখতে হবে, সময়ের স্বল্পতার থাকার কারণে তোমাদের যে সৃজনশীল যে অংশটি তোমাদেরকে খুব দ্রুত লিখতে হবে। তোমরা চেষ্টা করবে যে এই অংশটি যত দ্রুত, আগের যেমন 7টা লিখলে প্রায় 21 মিনিটের মধ্যে বা 22 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এখন তোমরা একটু সময় পাচ্ছ, তো যাই হোক, তোমাদের রচনা লিখতে হয়, সেহেতু এটাও তোমরা চেষ্টা করবে 22 মিনিটের মধ্যেই লেখা শেষ করতে।
যদি কখনো কোনো অংশ বাদ থাকে তাহলে সেই অংশটা পরবর্তীতে অংশও লিখতে পারো, কিন্তু সুন্দরভাবে চারটি যে সৃজনশীল সুন্দরভাবে উপস্থাপন করবে এবং যথাযথভাবে উপস্থাপন করে তাহলে ভালো নম্বর পাবে। শিক্ষার্থীরা তোমাদের সবাইকে ধন্যবাদ। দেখো তোমরা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছ, তোমরা পারলে এটি সবাই সৃজনশীলটি তোমরা লিখে আমার ইনবক্সে পাঠাবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।